হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। আর ভগবানের কৃপায় আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমাদের সকলেরই যেন খুব সুন্দর থাকে। তো আজকের ভিডিওতে আমি আমার মন্দিরটা ক্লিন আর অর্গানাইজ করব, আর এর সাথে সাথে মানে অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যেমন আমার মন্দির নিয়ে অনেকেই কোশ্চেন করেন কতটা বড়, এইসব মন্দিরের ডিটেলস। ঠিক আছে, ওটা একটা পয়েন্ট থাকবে। আর তার সাথে শেয়ার করব কিছু বাস্তু টিপস, যেগুলো আমাদের মন্দিরের জন্য, মানে মন্দিরের বাস্তু যদি আপনারা দেখেন তো প্রচুর বাস্তু টিপস আছে। সব কিছু তো আর ফলো করা যায় না, তবে কিছু 4-5টা পয়েন্ট আছে যেটা প্রত্যেকের বাড়িতে প্রত্যেককেই ফলো করা উচিত। কেননা এইগুলো মেনে চললে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি তো আসে। মা লক্ষ্মী থাকেন বাড়িতে, আর মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন, গণেশ যে বাড়িতে পুজো হন, সেই বাড়িতে আর চিন্তা কিসের। আর এর সাথে সাথেই আমি আমার মন্দিরটাকে ক্লিন আর অর্গানাইজ করব। মন্দিরে ঠাকুর আমরা কিভাবে রাখি আমি, সেইগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সবথেকে আগে বলি আমাদের এই মন্দিরটা, এর সামনে দেখুন এই যে একটা শোকেসের মতন আছে, এর নিচে লাড্ডু গোপালের জামা আছে, আর ঠাকুরের শোবার একটা যে বিছানা, সেই বিছানাটা রাখা থাকে। এটা আমাদের প্রতিদিনের ইউজ হয়, তাই জন্য সামনেই রাখি। আর উপর থেকে দেখতে ভালো লাগে না, কাঁচ দেওয়া আছে, সেই জন্য একটা ঢাকা দিয়ে রাখি, মানে একটা আসন পেতে রাখি বলতে পারেন। আর এই যে আসনটা পেতে রাখি, এটা কিন্তু পুরোপুরি ঠাকুরেরই কাপড়, এটা অন্য কোথাও কাজে লাগে না। আর এবার আমি ঠাকুরের জামাটা চেঞ্জ করিয়ে দেবো। তো লাড্ডু গোপাল আর রাধারানী, মানে ছোটো রাধারানী, এদের তো প্রতিদিনই স্নান আর জামা চেঞ্জ হয়, কিন্তু বড় যে রাধাকৃষ্ণ রয়েছেন মার্বেলের, তাদের জামা চেঞ্জটা কিন্তু সময়ে সময়ে হয়ে থাকে। সবসময় প্রতিদিন হওয়া সম্ভব হয় না। তো আজকে আমি হলুদ জামাগুলো বের করেছি, খুব সুন্দর দেখতে হলুদ জামা, মানে আমার খুব ভালো লাগে। আর ঠাকুরকেও হলুদ জামা পরে না খুব সুন্দর লাগে। ঠাকুরের প্রিয় রং, আর অধিক মাস চলছে, পুরুষোত্তম মাস, তো এই মাসে হলুদ রংটার এমনিতেও একটু বেশি প্রাধান্য থাকে। তো এইবারে আমি চলো ঠাকুরের জিনিসগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করা, অর্গানাইজ করার যে কয়েকটা টিপস আমি ফলো করি, সেটা হলো যে যখনই ঠাকুর ঘর পরিষ্কার করবেন, একটুখানি জায়গা খালি করে পরিষ্কার করে নিচ্ছি এমন না করে, পুরো ঠাকুর ঘরটাকেই বেশ খালি করে সুন্দর করে ভালো করে ব্রাশ দিয়ে, বা আপনারা চাইলে যদি যে ভীম লিকুইড হয়, সেটা কোনো নতুন স্কচ ব্রাইট ইউজ করে মন্দিরটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে পারেন। মন্দির পরিষ্কার থাকাটা প্রচণ্ড দরকার, মানে মন্দির যেন নোংরা না হয়, মানে একটা ডিপ ক্লিনিং প্রতি ছোট মন্দির হলে প্রতি 15 ডেজ অন্তর অন্তর করে নিন। আর যদি আমার মতন এরকম বড় মন্দির হয়, তাহলে অন্তত মাসে একবার, পূর্ণিমা হোক বা যে কোনো দিনই হোক, যে কোনো দিনই আপনার সুবিধা হবে সেই অনুযায়ী মাসে একবার অন্তত ডিপ ক্লিনিং হওয়া দরকার। ডিপ ক্লিনিং করার সময় পুরো মন্দিরটাকেই খালি করতে হবে, আসন যত আছে সেগুলো চেঞ্জ করে দিতে হবে, বা সেগুলোকে মুছিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে দুবারা ইউজ করা যেতে পারে। তো এখানে দেখুন আমি পুরো মন্দিরটাকেই খালি করে নিয়েছি। আর ওপরে দুদিকে আমার 3টে করে ছোট ছোট তাক রাখা আছে, সেগুলোতে আবার আমি এক একজন ভগবানকে সুন্দর করে আসন দিয়ে বসিয়ে রাখি। ঠিক আছে, তো আপনার মন্দিরে যেমন যতজন ভগবান আছেন বা কীভাবে সাজাবেন, এটা তো একদমই আপনার ওপর, জায়গার ওপর ডিপেন্ড করছে। কারুর অনেক বড় ঠাকুর ঘর আলাদা করে থাকে, তারা খুব সুন্দর করে রাখতে পারেন। আমাদের ফ্ল্যাট বাড়িতে অমনি আলাদা করে জায়গা নেই, তো তাই মন্দিরের মধ্যে যতটুকু সম্ভব ব্যবস্থা করেছি। আর এই মন্দিরটা যেভাবে যে জিনিসগুলো দিয়ে সাজানো ছিল, যেমন এই যে ফুল টুলগুলো দিয়ে সাজাতে খুব ভালো লাগে। তো এইগুলোও আমি এখান থেকে হাটিয়ে নেবো, এগুলো ধুয়ে পরে রেখে দেবো। আর পরে যখন শ্রাবণ মাসে আবার নতুন করে এইসব ফুল পাতা দিয়ে সাজাতে সুন্দর লাগে দেখতে, তখন আবার সাজাবো। তো এইগুলোই পাখি, এই সমস্ত জিনিসগুলো এখন হাটিয়ে দেবো, আর একটা অন্যরকম সাজ তৈরি করব। আচ্ছা, এবার আমরা আসি বাস্তু টিপসে। তো বাস্তু টিপসের মেনলি 5টা বাস্তু টিপস আজকে আমি মন্দির সম্বন্ধে শেয়ার করব। আশা করি এই টিপসগুলো আপনাদের খুব ভালো লাগবে আর কাজেও লাগবে। সবথেকে প্রথমে মন্দিরের ডাইরেকশন, বাড়ির কোন ডাইরেকশনে মন্দির রাখা উচিত। তো দেখুন, বাস্তু টিপস অনুযায়ী নর্থ ইস্ট, মানে ঈশান কোণ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে বাস্তু পুরুষের ফেস, মানে মুখমণ্ডল। তো সেইখানেই মন্দির রাখা হয়, এবং সেই জায়গাটা এয়ারি হওয়া দরকার, স্পেসিয়াস হওয়া দরকার। সেখানে কোনো ভারী জিনিস, নোংরা বা সোফা বা আলমারি বা সিঁড়ি, এই ধরনের জিনিস যেন না থাকে। তো নর্থ ইস্ট কর্নারটা বাড়িতে আপনারা দেখে নেবেন কম্পাস দিয়ে, কোন জায়গাটা আপনাদের নর্থ ইস্ট কর্নার হচ্ছে, উত্তর পূর্ব কোণ যাকে বলে, সেইখানেই মন্দির রাখা উচিত। যদি কোনো কারণে উত্তর পূর্ব কোণ এমন না পাওয়া যাচ্ছে যেখানে মন্দির রাখা সম্ভব, সেক্ষেত্রে পূর্ব অথবা উত্তর, মানে উত্তর, উত্তর পূর্ব আর পূর্ব, এই 3টে ডাইরেকশনে যে কোনো এক ডাইরেকশনে ঠাকুরের মন্দির কিন্তু রাখা উচিত। ঠিক আছে, তো এটা হলো আমাদের মন্দিরের ডাইরেকশন। নেক্সট পয়েন্টে আসছি, যে মন্দিরে আমরা অনেক রকম দেবী দেবতার ফটো, মূর্তি রেখে থাকি। ঠিক আছে, তো এবারে যখন আমরা কোনো দেবী দেবতার ফটো বা মূর্তি রাখি, ফটো তো আমাদেরকে দেওয়ালে সাটিয়েই রাখতে হয়, কারণ একটা ঠেক দিয়ে রাখতে হয়, তাছাড়া ফটো তো আর এরকম দাঁড়িয়ে থাকবে না।
তো ফটো তো ওইভাবেই রাখতে হয়, তাও একটু একটু কাত করে যখন রাখা হয় তখন তার পিছনে একটু স্পেস থাকে। আর মূর্তিকেও কখনো দেওয়ালের সঙ্গে একদম টাচ করে রেখে দেওয়া উচিত নয়, পেছনে অন্তত 1 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা থাকাটা দরকার, মানে যাতে হাওয়া বাতাস খেলতে পারে, চারিদিকেই যেন হাওয়া বাতাস খেলে, এতে একটা পজিটিভ ঊর্জা সৃষ্টি হয়, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। কখনোই কোনো মূর্তি ফটো একদম দেওয়ালের সঙ্গে একদম চিটিয়ে রেখে দেওয়াটা উচিত নয়। তো এটা হলো একটা পয়েন্ট। এর সাথে সাথে দেখুন, কোনো মূর্তি কোনো যখনই আমরা রাখি, কোনো দেবী দেবতাকে স্থাপনা করি, তার আসন থাকাটা দরকার। এবারে আপনারা এই ধরনের আসন বাজারে পাওয়া যায়, সেগুলোও ইউজ করতে পারেন। আবার দেখুন, নিজের হাতে তৈরিও করে নিতে পারেন। সিংহাসন অনেকের বাড়িতে থাকেন, সেখানেও একটা কালো লাল লাল অথবা হলুদ, হ্যাঁ, এই ধরনের রং, লাল হলুদ রংটাই মেনলি ইউজ হয়। শ্রাবণ মাসে সবুজ রংটাও ইউজ করা যায়, ঠিক আছে? ভগবান শিবের জন্য সাদা রং ইউজ করা যায়। তো এই ধরনের আসনগুলো পাতা হয়। তো কোনো না কোনো আসনের ওপরেই ঠাকুরকে বিরাজমান করা উচিত। ডাইরেক্ট মাটির ওপরে ঠাকুর কোনো দিন কখনো ভুল করেও যেন রাখা না হয়, এই জিনিসটা মাথায় সবসময় থাকবে। যদিও আমরা এই ধরনের ভুলগুলো কখনোই করি না, তবুও অনেকে হয়তো নতুন নতুন সংসার করছেন, জানেন না, পড়াশোনায় ব্যস্ত ছিলেন, নতুন নতুন বিবাহ হয়েছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লেগে যায়, ঠিক আছে? আর মানে এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যে কোনো দিনই যেন লাইটের কোনো অভাব না হয়, ঠাকুর ঘর অন্ধকার যেন না থাকে। আপনাদের ন্যাচারাল লাইট আসলে খুবই ভালো, যদি না থাকে তাহলে একটা ছোটো লাইট সবসময় জ্বালিয়ে রাখবেন। না না, ঠাকুর ঘর একদম ঘুটঘুটে অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু, এমন যেন কোনো দিন না হয়। ন্যাচারাল লাইট আসছে এমন জায়গাতেই ঠাকুর ঘর করা উচিত, যেখানে সারাদিন লাইট জ্বালাবার দরকার নেই, ন্যাচারাল লাইট আসে। আর তার সাথে সকালবেলায় আর বিকেলবেলায়, মানে সন্ধেবেলায়, এই দুটো টাইমে প্রদীপ জ্বালানোটা খুব দরকার। প্রদীপে প্রচুর পজিটিভ এনার্জি থাকে, যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বলে সে বাড়িতে কিন্তু নকারাত্মক ঊর্জা যাকে বলে, মানে নেগেটিভ এনার্জিটা অনেকটাই কমে যায়। তাই প্রদীপটা সবসময় জ্বালানো দরকার। আরেকটা পয়েন্ট হচ্ছে যে বাড়িতে কোনো কারণে আমাদের মনের সঙ্গে অনেক, মনের কাছের অনেক মূর্তি বা ফটো থাকে, যেমন আমার শাশুমা, তার শাশুমা হয়তো পুজো করতেন, অথবা আমার মা আমাকে দিয়েছেন, বা আমি নিজে অনেক ছোটোবেলা থেকে এই মূর্তির পুজো করে আসছি। কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাষায় জানিয়ে রাখি, মূর্তি বা ফটো যতই মনের কাছের হোক না কেন, যদি খণ্ডিত বা ছিঁড়ে ফেটে যায়, ফটো যদি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে গেছে, মুখটা অর্ধেকটা চন্দন লেগে লেগে একদম দেখাই যাচ্ছে না, মিন্স ওটা খণ্ডিত হিসাবেই গ্রহণ, মানে ধরা হয়। তো হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্র অনুযায়ী কোনো খণ্ডিত বা ছেঁড়া ফাটা আ ফটো বা মূর্তির পুজো হয় না। সেক্ষেত্রে তাদের বিসর্জন দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। তাছাড়া কিন্তু বাড়িতে বাস্তুদোষ লাগে। ঠিক আছে? তো খণ্ডিত বা ভাঙা জিনিসের পুজো করা উচিত নয়। কোনো জিনিস, মন্দিরে শুধু মূর্তি না, কোনো জিনিসই, এমনকি যে পিঁড়ে রাখবেন বা পাতলা রাখবেন, বা যে পাত্রে খাবার দিচ্ছেন, ভগবানকে ভোগ দিচ্ছেন, প্রদীপ, কোনো জিনিসই যদি খণ্ডিত হয় তো সেটাকে ইমিডিয়েট বেসিসে চেঞ্জ করা উচিত। আর এরপরে আসছি প্রদীপ। প্রদীপ দেখুন, প্রদীপ যদি আপনাদের ওই মাঝখানে যেখানে প্রদীপ দেয়, যেমন আমার প্রদীপগুলো যেমন থাকে, সেক্ষেত্রে তো ঊর্ধ্বমুখী হয়। আ দেওয়ার লটা যে ঊর্ধ্বমুখী হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ ঊর্ধ্বমুখে থাকে। আর যদি আপনাদের প্রদীপ কোনো স্পেশাল ডাইরেকশনে থাকে, সেক্ষেত্রে নর্থ ইস্ট অথবা নর্থ ইস্ট ডাইরেকশনে যেন প্রদীপের সলতেটা থাকে। ঠিক আছে? প্রতিদিন সকালবেলায়, সন্ধ্যেবেলায় যখন প্রদীপ দেবেন, তখন ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি হওয়া খুবই প্রয়োজন। এই ধ্বনি, সাউন্ড এনার্জি প্রচণ্ড পজিটিভিটি থাকে, আর এগুলো হওয়াটা খুবই দরকার। এরপর নেক্সট আসছি কালার। তো দেখুন, মন্দিরের কালারে সবসময় ইয়েলো, হোয়াইট, গেরুয়া, লাইট ব্লু, মানে লাইট কালার ইউজ করা উচিত। খুব ডার্ক কালার বা ব্লু, ব্ল্যাক কালার তো কখনোই ইউজ করা উচিত নয়। আর একদমই লাইট কালার, যেগুলো হালকা কালার, সেই ধরনের কালারই ইউজ করা উচিত। আর মন্দিরের মধ্যে যেন কোথাও কোনো ডাস্ট, ঝুল লেগে আছে, ধুলো ময়লা পড়েছে, নোংরা জমেছে, এমন যেন কখনোই না হয়। মন্দিরে যদি ধুলো, ময়লা, নোংরা জমে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের জীবনেও কিন্তু ধীরে ধীরে ঝুল আর ধুলো ময়লা জমতে শুরু হবে। তাই মন্দির সবসময় চকচকে পরিষ্কার, বাসনপত্র পরিষ্কার, মন্দির পরিষ্কার হওয়া খুব প্রয়োজন। মন্দিরে ইউজ হচ্ছে এমন কোনো জিনিসই যেন নোংরা না হয়, বা অনেক পুরনো ময়লা জমে গেছে এমন যেন না হয়। তো এই কয়েকটা বাস্তু টিপস যদি আমরা মন্দিরের জন্য ফলো করি, তাহলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধিও থাকে। মা লক্ষ্মী খুব প্রসন্ন হন, কেননা ওনার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব প্রিয় হয়। তো মা লক্ষ্মীর কৃপা পেতে এই ৫টা বাস্তু টিপস, ৫টা না, আমি তো অনেক বলেছি, মনে হয় ১০টা হয়ে গেছে। তো ১০টা বাস্তু বাস্তু টিপস নিশ্চয়ই মাথায় রাখবেন। খুবই ভালো জিনিস এগুলো বললাম আপনাদেরকে। খুব মানে কী বলে না, গাঁট বেঁধে নেওয়া, সেই গাঁট বেঁধে নিয়ে মাথায় রাখবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত সকলকেই হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিও পছন্দ হলে অনেক অনেক ভালোবাসা দিতে ভুলবেন না কিন্তু।